আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিয়া। একটি মহল ভোটকে বাধাগ্রস্ত করতে চায় মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিকাশ নগদ নাম্বার সংগ্রহ করে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান আরও বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সে সময় একজনের ভোট যেন আরেকজন দিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। প্রতিষ্ঠিত করতে হয়, একদিন আপনাকে সকাল সকাল একটু বের হতে হবে, একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে। যে সকল মুসলমান ভাইরা আছে তারা দরকার হলে ভোট যার যার স্ব স্ব ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত আদায় তাদের বিভিন্ন লোকজনকে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ভাবে তাদের এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোন আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে শেরপুরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:30টায় শেরপুরে শ্রীবর্দী যাবেন তিনি। এ বিষয়ে শনিবার জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, নিহত রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরে দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। বেলা 11:30টায় শেরপুর জেলা শহরে নির্বাচনী জনসভা ও দুপুর 12:30টায় জামালপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। 11তম দিনের প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের, যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। রাজধানীর ঢাকা 4 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, নির্বাচনী গণসংযোগে প্রার্থীরা ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং ভোটাররা প্রার্থীদের কাছে কী ধরনের অভিযোগ এবং প্রত্যাশার কথা তুলে ধরছেন? তাই রাজধানী জুড়ে কিন্তু পুরোপুরি জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন প্রতিটি ভোটারদের কাছে। আমরা এখন অবস্থান করছি নির্বাচনী আসন ঢাকা 4-এ, যেখানে জামায়াত ইসলাম 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন তিনি গণসংযোগের পূর্বে একটি সভা করছে, যেখানে এখানকার এলাকাবাসী রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, এলাকার সমস্যাগুলো শুনেছেন এবং তিনি নির্বাচিত হতে পারলে কি ধরনের কাজ করতে চান সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং ভোটাররাও কিন্তু তাদের যে সকল আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো কিন্তু তারা প্রার্থীদেরকে জানাচ্ছেন, এলাকার কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরছেন এবং কোন সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন সেগুলো কিন্তু সবাই মিলে আলোচনা করে সেই সমস্যাটি সমাধানের আশ্বাস তিনি দিচ্ছেন। আমরা একটু প্রার্থীর সঙ্গে কথা বলবো। একটু জানাবেন আপনার এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন আছে, কোন কাজটা সবার আগে আপনি করতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা 4-এ নির্বাচন পরিবেশ ভালোই ছিল, কিন্তু গত 2 দিনে বিশেষ পরশু দিন এবং তার আগের দিন আমাদের 52 নম্বর ওয়ার্ডে আমাদের বন্দির উপরে হামলা করা হয়েছে, যার কারণে পরিবেশটা আমরা যতটুকু ভাবছিলাম যে নিরাপদ, কিন্তু এখন কিছুটা শঙ্কিত আমরা যে আসলে আমাদের বন্দির উপর আক্রমণ, তারা 2 জনই হাসপাতালে আছে বর্তমানে চিকিৎসাধীন। এটা আমাদের কিছুটা মানে
আশঙ্কার সৃষ্টি করেছে যে আসলে পরিবেশটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে। কোন কাজটা সবার আগে করতে চান নির্বাচিত হতে পারলে? নির্বাচিত হলে সবার আগে এখানে গ্যাসের সমস্যাটা প্রকট। গ্যাসের সমস্যার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আশা করি সেটা দিয়ে আমি আমার কাজ শুরু করব। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে গ্যাস সমস্যার সমাধান তিনি করতে চান এবং নির্বাচনী পরিবেশ নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে পরিবেশ ভালো হবে এবং ভোটারদের প্রত্যাশা নির্বাচনের দিন তারা সুষ্ঠু মতো সঠিক মতো কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তো এই ছিল ঢাকা 4 আসন থেকে আমার কাছে সর্বশেষ তানি। ধন্যবাদ আপনাকে। প্রচারণার আরও খবর জানতে রাজধানীর ঢাকা 16 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, নির্বাচনে আমরা জানি যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে যে প্রচারণা সেটি চলছে, এই কারণে আসলে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা এ ব্যাপারে কি বলছেন প্রার্থীরা? তানি, আপনি জানেন যে আসলে নির্বাচনের খুবই সময় ঘনিয়ে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং আমি যে আসনটিতে আছি ঢাকা 16 আসন, সেই আসনেই কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন যে আসলে পাল্টাপাল্টির যে অভিযোগটি সেটা কিন্তু সব সময় চলে এসেছে, এখনও কিন্তু করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে জামায়াতের যে প্রার্থী রয়েছেন আব্দুল বাতেন, ইতিমধ্যেই কিন্তু তিনি অভিযোগ দিয়েছেন যে আসলে নানা প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি প্রার্থী এবং বিএনপি প্রার্থীর পক্ষ থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ রয়েছে। অর্থাৎ চিরচেনা যে নির্বাচনের যে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি সবসময় অভিযোগ আমরা শুনে আসি, সেটা কিন্তু চলছে। তবে এখানকার যে ভোটার যে পরিস্থিতি বা ভোটারদের যে মনের আকাঙ্ক্ষা, তারা সবসময় বলছেন যে আসলে যে যতই কিছু বলুক না কেন একজন দক্ষ এবং সৎ এবং যোগ্য ব্যক্তিকে তারা বেছে নেবেন। তবে এই যে 16 আসনের ঢাকার রাজধানী, সেই রাজধানীর 16 আসনের বেশ কিছু চিহ্নিত সমস্যা রয়েছে। বিশেষ করে দিনের বেলায় আমরা জানি এই এলাকাটিতে গ্যাস সংকট রয়েছে এবং সেই সাথে পানির যে সমস্যাটা রয়েছে এবং এখানকার জলবদ্ধতার যে বিষয়টি, সেটা কিন্তু বারবার এখানকার ভোটাররা বলছেন। তারা বলছেন যে আসলে এই ধরনের সমস্যাগুলো বিগত সময়েও ছিল এবং বিগত সময়ে যারা কাজ করেছেন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলো বাস্তবায়নে তেমন একটা রেজাল্ট তারা পায়নি, এমনটাই বলছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে এখনকার যে প্রার্থীগুলো রয়েছে, বিশেষ করে জামায়াত এবং বিএনপি এবং অন্যান্য দলের যে প্রার্থী, যারাই নির্বাচন করুক না আসুক না কেন, তারা এই ধরনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন, সেটাই আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে লেভেল প্লেইংয়ের যে বিষয়টি, সেটির ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে সবাই আসলে সমানভাবে তারা নির্বাচনী প্রচারণা করতে পারছেন, তেমন একটা বাধা বিপত্তি তাদের হতে হচ্ছে না। অর্থাৎ একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, এটাই বলা যায়। তা নিয়ে এই পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাব চট্টগ্রামে। সেখানকার নির্বাচনী যে প্রচারণা, সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঢাকার চিত্র আমরা মোটামুটি জানলাম আমাদের দুইজন প্রতিনিধির কাছ থেকে। আপনি একটু জানাবেন চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং ভোটারদের কি ধরনের সাড়া পাচ্ছেন প্রার্থীরা? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু চট্টগ্রামে বেশ কিন্তু জমে উঠেছে আসলে নির্বাচনী প্রচারণা। বিশেষ করে দুই প্রার্থী দুই দলের মধ্যে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে নির্বাচনী প্রচারণা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে দানিশ শীষ এবং দাঁড়িপাল্লা, এই দুই প্রার্থীদের মধ্যে কিন্তু দলের যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু আসলে যথেষ্ট প্রচারণা দেখা যাচ্ছে এবং একই সাথে এখানে কিন্তু আসলে কোনো প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেনি। তবে যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এক একজনের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে বিভিন্ন ধরনের আসলে কথাবার্তা বলে থাকেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে কিন্তু নির্বাচন কমিশনার কর্তৃক আসলে সেরকম শোকজ করা হয়নি। তবে বিশেষ করে কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু বলেছেন আসলে তারা কিন্তু এইবার বুঝে শুনে ভোট দিবেন, কোনোভাবেই আসলে তারা না বুঝে না শুনে ভোট দিবেন না। আমরা একটু কথা বলবো চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং ছাত্রদলের সাবেক সভাপতি দীপ্তি সাহেবের সাথে। আসলে আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে নির্বাচনী প্রচারণা তারা কেমন চালাচ্ছেন এবং তারা ভোটারদের কাছ থেকে আসলে কেমন আশা পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা সকাল থেকে যেখানেই গণসংযোগে যাচ্ছি, মা বোনদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধানের শীষের পক্ষে আলহামদুলিল্লাহ ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা যেখানেই যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং সাধুবাদ জানাচ্ছে, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য যতই হাইপ তুলুক, অনেক মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে এই নির্বাচন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয়েছে নির্বাচনী ইশতেহারের শিক্ষা শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশের শিক্ষা ব্যবস্থা ও নির্বাচনী ইশতেহারে শিক্ষার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক। এছাড়াও গোলটেবিল বৈঠকে দেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত উপস্থাপন করেন। অস্ত্র উদ্ধার না হওয়ায় নির্বাচনের আগে টার্গেট কিলিং বাড়ার শঙ্কা রয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গডফাদারদের সাথে অপরাধ নিয়ন্ত্রকদের কারো কারো টাকার ভাগ বাটোয়ারার সম্পর্ক থাকায় মাস্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে এই অভিযানে প্রতিদিনই অপরাধীরা ধরা পড়ছে, পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধারেও। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এয়ার বাদল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। এই অভিযানে প্রতিদিনই ধরা পড়ছে নিষিদ্ধ দলের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীরা। অপরাধ বিজ্ঞানীর মতে, এসব অভিযানে চুনোপুটি ধরা পড়লেও সমাজের উঁচুতে থাকা মূল হোতারা ধরা পড়ছে না, আর গডফাদাররা ধরা না পড়লে অপরাধ বন্ধ হবে না। যে এখনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটা বড় অংশ উদ্ধারের বাইরে আছে। সীমান্ত হয়ে অস্ত্র এবং মানুষ দুইটাই ক্রুশিং হয়েছে। এই টার্গেট কিলিং সহ আরও নানা ধরনের ভয়াবহ অপরাধের শঙ্কা এবং সেটা নানাভাবে সেটা দৃশ্যমান হবে। মূল যারা পৃষ্ঠপোষক অথবা সুবিধাভোগী, এদেরকে আইনের আওতায় আনতে না পারলে আজকে আপনি যাকে ধরছেন এরকম আরও অসংখ্য অপরাধী ওই সুবিধাভোগীর কাছে আছে বা তারা তৈরি করতে পারেন। দুইটা বিষয়, এক অপরাধ অর্থনীতি নিয়ন্ত্রণ করেন বা অপরাধের সুবিধাভোগী যারা, তাদের সাথে অপরাধ যারা নিয়ন্ত্রণ করবেন তাদের কারো কারো সাথে তাদের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো যে অপরাধ অর্থনীতির ভাগবাটোয়ারার সম্পর্ক, এবং এই পৃষ্ঠপোষকদের অধিকাংশই রাজনৈতিকভাবে সক্রিয়। এই দুই শক্তির কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত অভিযানে নানা কৌশলে ধরা হচ্ছে অপরাধীদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখার উদ্দেশ্যে যে চলমান অভিযান সেটা অব্যাহত রয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় নিয়মিতই এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর বাইরেও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ বিজ্ঞানীর মতে, অনেক প্রার্থীও নির্বাচনে অপরাধীদের ব্যবহার করেন। অপরাধ দমনের ইচ্ছে নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডেভিল হান্ট সঠিকভাবে পরিচালনা হওয়া উচিত। নির্বাচন আসলে প্রচারণা কিংবা নির্বাচনী পরিবেশকে নিজের অনুকূলে রাখা, জয় নিশ্চিত করার জন্য অনেক প্রার্থী আছেন যে তিনি অপরাধীদের সাথে তার একটা সখ্যতা তৈরি হয় এবং কিংবা এদেরকে তিনি মাঠে নামান। অপারেশনগুলো বা অভিযানগুলো যেভাবে পরিচালিত হওয়ার কথা বা প্রয়োজন বাস্তবতার নিরীক্ষে সেই জায়গাতে কিছু ঘাটতি থেকে যাচ্ছে। তথ্য বা যোগসূত্র পেলে গডফাদারদেরও ছাড় দেওয়া হবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। যেসব ঘটনা ঘটেছে তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এআর বাদল, RTV, ঢাকা। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙা থেকে টেকেরহাট পর্যন্ত প্রশস্ত করা হলেও পুরনো সংকীর্ণ সেতুগুলো চালকদের জন্য পরিণত হয়েছে মরণ ফাঁদে। সরু সেতুর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন, বেশি দুর্ঘটনা ঘটছে রাতে। এছাড়া সড়কে খানাখন্দ ভোগান্তির মাত্রা বাড়াচ্ছে বলছেন যাতায়াতকারীরা। ফরিদপুরের ভাঙা সংবাদদাতার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ফাঁকা সড়কে ছুটে চলেছে দ্রুতগতির যান। হঠাৎ গতি কমিয়ে বেশ সাবধানে সরু সেতু পার হচ্ছেন চালকরা। এই দৃশ্য ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙা থেকে টেকেরহাট পর্যন্ত অংশের। সংকীর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে যানবাহন। সম্প্রতি এই গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশ প্রশস্ত করা হয়েছে।
কিন্তু সড়কের মাঝে আগের মতোই সরু রয়েছে সেতুগুলো। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন। এই ব্রিজ চাপার কারণে তো অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের অনেক ঝামেলা। ব্রিজটা হলো অনেক চাপা হয়, ব্রিজের কারণে হলো অনেক মাঝে মাঝে গাড়ি কিনে হলো অনেক পটি খায়, ওই ভেঙে পড়ে যায় চাপার কারণে। ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত প্রশস্ত করার দাবি স্থানীয়দের। এখানে প্রতি বছর এবং কন্টিনিউ প্রতিদিন দেখা যায় 2-1 করে আমাদের এই ব্রিজের সাথে মারা যেতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এবং অনেক মানুষ মারা যেতেছে। আমাদের রাস্তা বলো ব্রিজগুলি ছোট হয়ে গেছে, এই কারণে ব্রিজের গড়ে যাইয়া গাড়ির দুর্ঘটনা ঘটে। নকশা পাশ হলে ধাপে ধাপে কাজ করা হবে বলছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। টাকা একটা ব্যাপার, আমাদের প্রকল্পের মাধ্যমে করলে সব একসাথে করা যেত, সেটা যেহেতু নাই সেহেতু স্থানীয় ব্যবস্থাপনায় আমাদের যতটুকু সম্ভব আমরা আস্তে আস্তে করছি। মরণ ফাঁদে পরিণত হওয়া সেতুগুলো দ্রুত প্রশস্তকরণ না করলে দুর্ঘটনার সংখ্যা বাড়ার আশঙ্কা যাতায়াতকারীদের। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। পটুয়াখালীতে তরমুজের বীজতলা তৈরিতে ব্যবহৃত হচ্ছে পলিথিন। ব্যবহার শেষে এসব পলিথিন ফেলা হচ্ছে জমিতেই। এতে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। ব্যবহৃত পলিথিন নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও সঠিকভাবে অপসারণ করতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পটুয়াখালী রাঙামালীর প্রতিনিধি আইয়ুব খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল রাঙ্গাবালী, গলাচিপা ও আশপাশের চরাঞ্চলে আগাম তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন অনেক চাষি। কিন্তু এসব তরমুজ চাষের বীজতলা তৈরিতে ব্যবহৃত হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ। বীজতলা থেকে চারা ওঠানোর পর এসব পলিব্যাগ ফেলা হচ্ছে জমিতেই। মাটির সাথে এসব পলিথিন না মেশায় দীর্ঘদিন জমিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে মাটির স্বাভাবিক গুণ। বৃষ্টিতে এসব পলিথিন ভেসে গিয়ে পড়ছে খাল, বিল ও নদীতে। ব্যবহৃত এসব পলিথিন নষ্ট করার ব্যবস্থা না থাকায় খেতেই ফেলা হচ্ছে বলছেন চাষিরা। আমরা এই পলিথিন দিয়ে চারা করে ওইটা আমরা ফালাই দিলে বাতাস উঠে উড়ে দেয়। নির্ধারিত জায়গা দিলে সেখানে আমরা ওই পলিথিন নিয়ে আমরা ওই নির্ধারিত জায়গাতে ফালাইতাম। ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হবার শঙ্কার কথা বলছেন এই গবেষক। এটা যদি তারা সঠিকভাবে ব্যবস্থাপনা না করে এবং এটা যদি আশেপাশের নদীতে বা খালে ফেলে দেয়, এতে সমস্যাটা যেটা হবে যে উপকূলের এই জায়গা কিন্তু মাছের জন্য নার্সিং এবং ব্রিডিং গ্রাউন্ড, সেই জায়গায় কিন্তু মাছের এই জায়গাগুলোতে ব্যাহত হবে, উপকূলটা দূষিত হবে। ব্যবহৃত পলিথিন নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও সঠিকভাবে অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসারের সমন্বয়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে মাঠ দিবসে পরামর্শ দিয়ে থাকি। কখনো কখনো মাঠ ভিজিটে গিয়েও তাদেরকে আমরা পরামর্শ দিই যাতে তারা যত্র পলি ব্যাগগুলো ফেলে না রাখে, কারণ এগুলো মাটির সাথে কখনোই মিশে যায় না। দূষণ রোধে কার্যকরী উদ্যোগ গ্রহণের জোর দাবি পরিবেশবিদদের। সাকিব আল হাসান, RTV। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যেই দেশের তাপমাত্রা নতুন করে কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপরই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি মাসে দেশ জুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রার এমন ওঠানামায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। জাতীয় নির্বাচনের আগে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়। জানুয়ারি মাসের প্রথম 28 দিনে প্রায় $300 প্রবাসী আয় এসেছে বলে তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। এ বিষয়ে একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত দেশে 2 ঈদের আগে প্রবাসী আয়ের এমন প্রবাহ বাড়ে। এখন মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী খরচ মেটানোর জন্য প্রবাসী আয় আসছে বলে মনে করছেন তারা। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, সেসব দেশে অনেক প্রার্থীর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে। নির্বাচনের আগ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছেন এই ব্যাংক কর্মকর্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 92 জন নিহত হয়েছেন। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর 15 জন সদস্য নিহত হয়েছেন। শনিবারের এই অভিযানে এমন হতাহতের ঘটনার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এমনই তথ্য উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তান এই হামলার জন্য ভারতকে দোষারোপ করছে। দেশটির আইএসপিআর বলছে, ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা হামলায় বিভিন্ন স্থাপনা বা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে এমন হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। তারা দাবি করছে, প্রদেশ জুড়ে একযোগে হামলায় তারা 84 জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। কাঠামো ও নীতির বাইরে বিএনপির ক্রীড়া পরিকল্পনার মূল লক্ষ্য মানুষ। খেলাধুলার মাধ্যমে সমাজ বদলের সেই ভাবনায় গুরুত্ব পেয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীও। হুমায়ুন কবিরের ক্যামেরায় দেখুন আতিকুল ইসলামের শাকিলের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। বিএনপির ক্রীড়া ভাবনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে মানুষ। নারীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খেলাধুলাকে উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার কথা বলছে দলটি। তাদের পরিকল্পনায় খেলাধুলা হবে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রাখার একটি সামাজিক অস্ত্র। অনেক সুবিধাবঞ্চিত বাচ্চারা রয়েছে যারা স্ট্রিটে থাকে, ঘুমায়, তারা হয়তো বা বিভিন্নভাবে মাদকের বিভিন্ন করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে রাতের বেলা বের হলেই দেখা যায়। তাদের জন্য আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিব এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে কিভাবে একটি সুস্থ জীবন আমরা উপহার দিতে পারি, তাদের ওই সমাজ থেকে স্বাবলম্বী করা, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, শিক্ষার সঙ্গে যুক্ত করা এবং সামাজিক পরিবর্তনের হাতিয়ার বানানো, এই 3 স্তম্ভের ওপর দাঁড়িয়ে বিএনপির ক্রীড়া পরিকল্পনা। লক্ষ্য একটাই, মাঠ থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। খেলাধুলাকে কেন্দ্র করে সুস্থ প্রজন্ম এবং পেশাদার রাষ্ট্র গঠনের স্বপ্ন, এই লক্ষ্য নিয়েই তারেক রহমানের ক্রীড়া রোডম্যাপ। যাদেরকে আমরা টার্গেট করে আমরা আগাবো তাদের বয়স হবে অবশ্যই 12 থেকে 14 বছর, কারণ ওই বয়সটাই হচ্ছে শেখার বিষয়। বাৎসরিক একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই, যে ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের প্রতিটি জেলা উপজেলায় যাতে সারা বছর আমরা যাতে খেলার ভিতরে রেখে আমাদের একটি আলাদা ক্রীড়াঙ্গনের মাধ্যমে, একটু খেলাধুলার মাধ্যমে যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে যাতে আমরা গুণগত পরিবর্তনগুলো আনতে পারি, আমাদের সমাজ ব্যবস্থার যাতে পরিবর্তন আনতে পারি। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, দেশ গঠনের শক্তি হিসেবে দেখতে চায় বিএনপি, যেখানে মাঠ থেকেই গড়ে উঠবে শৃঙ্খলিত ভবিষ্যৎ। বাংলাদেশের স্পোর্টসকে যদি আমরা উন্নত বিশ্বের কাছে তুলে ধরতে চাই, আমাদের প্রফেশনালিজম গ্রো করতে হবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারের পর্বে আমি গিয়াসউদ্দিন রনি আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত নোয়াখালী 3 আসনের। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আগে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, তারা রাত্রে সহযোগিতার মাধ্যমে একটা দলীয় সরকারকে প্রাধান্য দিয়ে সেটি একটা ভোট নিয়ে গেছে। এখন তারা তাদের আইনশৃঙ্খলার মাধ্যমে ভোট কেন্দ্রগুলোকে ভালোভাবে নিজেদের আয়ত্তে নিয়ে সুষ্ঠু নির্বাচন করার পক্ষে আহ্বান জানাচ্ছি। অতীতে এই বেগমগঞ্জ নোয়াখালী 3 আসনে বারবার নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়েছে, যেটা আজও পর্যন্ত প্রশাসন কোনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। এই কারণে ভোটারের অংশগ্রহণ সংখ্যা কম হয়। তো নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে। এবার এ পর্যন্ত দেখা যাইতেছে তরুণদের আগ্রহ যথেষ্ট আছে, কারণ অতীতে ভোট বঞ্চিত হয়েছে তরুণরা। বিভিন্ন দল, বিভিন্ন বিভক্ত তাদের স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করুক, স্বাধীনভাবে তারা অংশগ্রহণ করুক নির্বাচনে। নির্বাচনটা হবে অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।